আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমের। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের লকডাউন ঘিরে দেশজুড়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীর। রাতে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন। সারা দেশে নাশকতা ঠেকাতে মাঠে থাকার ঘোষণা ছাত্র শিবিরের। রাজধানীর ৮টি পয়েন্টে অবস্থান নেতাকর্মীদের। রাজধানী জুড়ে থমথমে পরিস্থিতি। ব্যক্তিগত গাড়ি চলাচল তুলনামূলকভাবে কম। ভিড় নেই স্কুল ও অফিসগামী যাত্রীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। এবং দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পেতে পারে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির নাশকতা এড়াতে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মৌচাক এবং মিরপুর সহ রাজধানীর একাধিক জায়গায় ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী জুড়ে। রাতে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে টহল দেয় ডাকসুর নির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় ভিপি সাদিক কায়েম বলেন, চোরাগোপ্তা হামলার দায় নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম রুখে দিতে ছাত্র সমাজ সারা দিন মাঠে থাকবে বলে জানান তিনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ এবং চোরাগোপ্তা হামলায় উৎকণ্ঠার রাত রাজধানীবাসীর। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের অনলাইনে ডাকা লকডাউন কর্মসূচি উপলক্ষে সন্ত্রাসী হামলা এবং নাশকতা এড়াতে রাজধানী জুড়ে চেকপোস্ট স্থাপন এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা রোধকল্পে আমরা বিশেষ করে হুন্ডা মোবাইলগুলোকে আমরা চেকিং নিয়ে আসছি। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নাই। বুধবার রাত 12টা নাগাদ মিরপুরের সাগুপ্তায় একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই যে বড় পরিচিত ঘটনা, এটা আসলে জাতির কাছে একটা উদাহরণস্বরূপ এবং ন্যাক্কারজনক। আমরা ধিক্কার জানাই, যাতে কোনো দেশের মধ্যে অপ্রীতিকর সৃষ্টি ঘটনা কেউ ঘটাইতে না পারে, সে যেই হোক। আমরা চাই যারা করেছে তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ করা হোক। সিকিউরিটি গার্ডের গাফিলতির কারণে আমার গাড়িটা আজকে জয়লা শেষ হয়ে গেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই জ্বালাও পোড়াও জ্বালাও সন্ত্রাস করে কিন্তু এই দেশে কেউ টিকতে পারে নাই, ভবিষ্যতে টিকতে পারবে না। তেজগাঁও রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় সন্দেহভাজন 2 জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। এখানকার স্টেশন ম্যানেজার এবং আরএনবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন, ওনারা আগুনটি নিভিয়ে ফেলেছেন এবং ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন হিসেবে 2 জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এছাড়া কারওয়ান বাজার, মৌচাক, টিএসসি সহ রাজধানীর বিভিন্ন জায়গায় রাতভর ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নাশকতা এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টহল দেয় ডাকসুর নেতৃবৃন্দ। হাসিনার দোসরদের যেখানেই পাওয়া যাবে সেখানেই অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ডাকসুর নয়া ভিপি সাদিক কায়েম। লকডাউন দেন আর যাই দেন, আমরা খুঁজতেছি ভাই, আমরা না পাই দেখেন ব্যাট নিয়ে দাঁড়ায় আছে। আমরা এই সন্ধ্যার পর থেকে খুঁজতেছি, এই সন্ত্রাসী লীগ, খুনি হাসিনার লীগ, যত লীগ আছে এই সব লীগরে খুঁজতেছি। এগুলারে ওই যে অনলাইনে গুজব ছাড়া আর কোনো জায়গায় পাইতেছি না। ছাত্র জনতা এই খুনি হাসিনার দোসরদেরকে যেখানে পাবে সেখানে লাল করে দিবে। এ সময় ডাকসুর নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। নাশকতা এড়াতে সারাদিন সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঢাকা লকডাউনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। সকালে ঢাকা কলেজের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সায়েন্স ল্যাব ও নীলক্ষেত মোড় প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে অপতৎপরতা রুখে দিতে ঢাকা সহ সারা দেশে শিবির কর্মীদের রাস্তায় অবস্থান নেয়ার আহ্বান জানান ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়াও আওয়ামী লীগের আগুন সন্ত্রাস এবং নাশকতার প্রতিবাদ জানিয়ে দলটি যে কোনো সহিংস কার্যক্রম প্রতিরোধের হুঁশিয়ারি দেন শিবিরের অন্যান্য নেতারা। এদিকে খুনি হাসিনা এবং তাদের দোসরদের উৎখাত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সহসভাপতি আবু সাদিক কায়েম। গুম খুন ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। খুনি হাসিনা এবং তার দোসররা জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, আমাদের 40,000 ভাই বোনকে গাজী করেছে। পুরো বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্পট ভাগ ভাগ করে নিয়ে আমরা পাহারা দিব। আমরা শুধু পুলিশের উপর আস্থা রাখতে চাই না, ইসলামী ছাত্র শিবিরের কোন পর্যায়ে কর্মী বেঁচে থাকতে এই বাংলাদেশ আর সন্ত্রাসী লিপ্তে আমরা ফিরতে দিব না ইনশাআল্লাহ। আমরা শহীদদের রক্ত ভুলি নাই, আমরা জুলাই আমাদের হাসে হারানো শহীদদের ভুলি নাই। আওয়ামী লীগের লকডাউনকে ঘিরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানীতেও। সারা দেশের মতো রাজধানী জুড়েও সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাতে রাজধানীর কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনাকে কেন্দ্র করে সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। সকালে গাবতলী এলাকায় ঢাকার প্রবেশ মুখে দেখা গেছে কড়া নিরাপত্তা। সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস, তবে স্বাভাবিক রয়েছে রেল চলাচল। নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, রাজধানীর প্রবেশ পথে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ মমি, আপনাকে জানিয়ে রাখি সকাল থেকে আমরা যেটা দেখছি এখন পর্যন্ত এই রাজধানীর যে বলা চলে অন্যতম প্রধান প্রবেশমুখ এই গাবতলীতে আমরা এখানে রয়েছি সকাল থেকে। এখানে দেখছি এখানে যে প্রধান যে ফটক যেটি রয়েছে সেখানে পুলিশের এখানে চেকপোস্ট রয়েছে। তবে এখানে তারা যেটি চেষ্টা করছেন যে এখানে যে যানবাহনগুলো রয়েছে এবং সাধারণ যারা মানুষ রয়েছেন যারা বিভিন্ন ভাবে তারা প্রবেশ করার চেষ্টা করছেন ঢাকার মধ্যে, তাদেরকে নিরাপত্তার যে এখানে যে চৌকি বসানো রয়েছে সেই চৌকি এখানে তল্লাশি করার চেষ্টা করছে এবং সাথে থাকা যে ব্যাগগুলো রয়েছে সেই ব্যাগগুলো তল্লাশি করছে ডিএমপির পক্ষ থেকে। এখানে তল্লাশি কার্যক্রম চলছে। তবে আরেকটি বিষয়ে যেটি দেখেছি আমরা যে এই আমিন বাজার যে ব্রিজের ওপারের যেটি যদি চিত্রটা আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম সেখানেও দেখেছি যে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সাভার থানার পুলিশ সদস্যরা সেখানে নিরাপত্তা চৌকি বসিয়েছে এবং প্রধান যে সড়ক যেটি দিয়ে ঢাকায় মূলত প্রবেশ করে এই দক্ষিণাঞ্চল খুলনা সহ মানিকগঞ্জ থেকে যারা এখানে ঢাকা দিয়ে প্রবেশ করতে চাচ্ছে সাভার দিয়ে তাদেরকে চেকপোস্টের আওতায় আনা হচ্ছে। তবে এখন বলা চলে রাজধানীর যে এই প্রবেশমুখ যেটি রয়েছে সেই প্রবেশমুখে যে স্বাভাবিক যে দিনের যে যানবাহনের যে চাপ রয়েছে সেই চাপের এখন আমরা দেখছি না, তুলনামূলক কম রয়েছে। তবে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা বলা চলে একদমই কম। আমরা এখানে একটু প্রধান সড়কটি একটু দেখাতে চাই। দেখতে পারবেন যে বলা চলে গাড়ির চাপ একদমই নেই বললেই চলে। তবে এখন পর্যন্ত যে রাতে যেই ঘটনাগুলো যেগুলো ঘটেছে, নাশকতার বেশ কয়েকটি খবর আমরা পেয়েছি, বেশ কয়েক জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে। তবে সকাল হওয়ার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি আমরা জানতে পারিনি। তবে এখন পর্যন্ত বলা চলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। তবে এখানে পুলিশের পাশাপাশি র্যাব, গোয়েন্দা সহ সেনাবাহিনীর সদস্য, বিজিবি এখনো মোতায়েন রয়েছে এই রাজধানী জুড়ে এবং সারা দেশে নিরাপত্তায় তারা কাজ করছেন। তবে যেহেতু আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে লকডাউন যে কর্মসূচি যে ডাকা হয়েছে, আজকের যে মানবতা বিরোধী যে মামলা
যে রায়ের যে দিন ধার্য হওয়ার কথা রয়েছে সেই বিষয়ে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে লকডাউন, সেই লকডাউনে এখন পর্যন্ত এই সংগঠনের কোন নেতাকর্মীকে আমরা রাজধানী জুড়ে তাদের অবস্থান দেখতে পাইনি। তবে এখানে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তারা এই লকডাউন প্রতিরোধের জন্য তারা এই রাজধানীর এই প্রবেশমুখে তারা এসেছিলেন, মিছিল নিয়ে এসেছিলেন এবং তারা সব ধরনের সতর্ক অবস্থানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য রয়েছেন তারাও চেষ্টা করছেন যাতে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি কেউ যাতে ঘটাতে না পারে রাজধানীতে প্রবেশ করে। সেই জন্য আমরা দেখছি এই রাজধানীর এই প্রবেশ মুখে তারা তল্লাশি কার্যক্রম চালাচ্ছে। একই সাথে রাজধানীর যে গুরুত্বপূর্ণ যে স্থাপনা যেগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা চেষ্টা করছেন যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার আগেই যাতে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত বলা চলে রাজধানীর যে আইনশৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে মানুষের আনাগোনা কিছুটা কম আমরা লক্ষ্য করছি। জি মমি, এই ছিল আমার কাছে গাবতলীর প্রবেশমুখ থেকে সবশেষ খবর। তপু, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি গুলিস্তানে। সেখানে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, আপনি তো ভোর থেকে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে বেড়াচ্ছেন, কেমন দেখছেন পরিস্থিতি? মমি, এই মুহূর্তে আমি অবস্থান করছি গুলিস্তানে আওয়ামী লীগের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের নিচে। দেখতে পাচ্ছেন আমার পেছনে যে লোকজন দেখতে পাচ্ছেন এরা কিন্তু সবাই শিবিরের নেতাকর্মী। তারা কিন্তু এখানে সকাল থেকে অবস্থান নিয়েছে যে আওয়ামী লীগের যে অনলাইনে ঘোষণা করা যে লকডাউন কর্মসূচি সেটাকে ঘিরে কোনো ধরনের কোনো অপতৎপরতা বা সহিংসতা যাতে না ঘটে তার জন্য কিন্তু তারা সতর্ক অবস্থান নিয়েছে। শুধুমাত্র এই গুলিস্তানের পার্টি অফিসের সামনে না, তারা কিন্তু রাজধানীর 8টি পয়েন্টে তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছে। সকালবেলা কিন্তু ঢাকা কলেজের সামনে থেকে আসলে তাদের একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সেখানে কিন্তু সমাবেশ হয়। সেই সংক্ষিপ্ত সমাবেশে কিন্তু বক্তব্য প্রদান করেছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সেক্রেটারি সহ ডাকসু ভিপি, ডাকসু জিএস এবং অনেকেই কিন্তু অবস্থা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা যেটা সারা দেশবাসীর কাছে মুশফিক, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন। জুলাই গণ আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় কবে দেয়া হবে তা জানা যাবে আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত 23 অক্টোবর এই দিন ঠিক করে আদেশ দেন। এই মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তবে সাবেক আইজিপি মামুন রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে রুখে দেবে বলে মনে করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। গতকাল বুধবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এ নিয়ে কোনো চাপ অনুভব করছেন না প্রসিকিউশন। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, ট্রাইব্যুনাল কখন বসবে? সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ মমি। প্রথমেই বলে রাখি যে আজকে জুলাই গণ আন্দোলনে যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের যে মামলা, সেই মামলার রায় ঘোষণা করা হবে না। রায় কবে ঘোষণা করা হবে সেই দিনটি নির্ধারণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই দিন ঘোষণা করবেন। আমরা সাধারণত দেখি যে মানে এর আগেও আমরা দেখেছি যে এই ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয় সাধারণত 11টা থেকে 11:30টার মধ্যে। আজকেও হয়তো বা সেইভাবেই বিচারিক কার্যক্রম শুরু হবে। আমরা দেখেছি যে এই মামলার যে একমাত্র গ্রেপ্তার আসামি এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, তাকে 9:15টার দিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, কিন্তু অন্যান্য
যে বিচারপতিরা আছেন, বিচারপতিরা অন্যান্য ট্রাইব্যুনালের বিচারপতিরা এসেছেন, কিন্তু এই ট্রাইব্যুনালের প্রধান যে চেয়ারম্যান যিনি আছেন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার, তিনি এখনো এসে উপস্থিত হননি। তিনি এসে উপস্থিত হলেই হয়তোবা ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে এবং তখন আমরা আসলে জানতে পারবো যে এই মামলার রায় কবে দেয়া হবে, সেই তারিখটা কবে। তবে এই মামলার এই তারিখ ঘোষণার চেয়ে কিন্তু এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বেশ কয়েকটি কারণে। এই গত 23 তারিখে যখন যুক্তিতর্ক উপস্থাপন শেষে, মামলার বিচারিক কার্যক্রম শেষে যখন তারিখ ঘোষণার জন্য আদেশ দেন আদালত, তারপর আওয়ামী লীগের যে বিভিন্ন কর্মসূচি ঘোষণা এবং যে বিশৃঙ্খলা তৈরির যে অপচেষ্টা, সেই অপচেষ্টা রুখতে যে সরকারের তৎপরতা এবং গতকাল ট্রাইব্যুনালের নিরাপত্তা চেয়ে সেনা সদরে সুপ্রিম কোর্টের চিঠি পাঠানো, এই সব মিলিয়ে কিন্তু আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবং আমরা দেখেছি যে আজকের দিনটিকে ঘিরে ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের আশেপাশে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বললে বলা যায়। এখানে আমরা দেখেছি যে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছে তারা সতর্ক অবস্থায় রয়েছেন এবং ট্রাইব্যুনালের প্রবেশেও অনেকটা সীমিত করে দেওয়া হয়েছে। শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং মামলা সংশ্লিষ্ট ছাড়া অন্য কাউকে এই মামলায় ট্রাইব্যুনালের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আমি আপনার মাধ্যমে যদি এই মামলার ক্রনোলজি সম্পর্কে বা ধারাবাহিকতা সম্পর্কে জানাই, যে এই মামলার অভিযোগ গঠন, যে অভিযোগপত্র দাখিল করা হয় এবছরের 1 জুলাই, 10 জুলাই অভিযোগ গঠন করা হয় 5টি অভিযোগে। 5টি অভিযোগের মধ্যে মূল অভিযোগটি হচ্ছে 14 জুলাই গণভবনে যে সংবাদ সম্মেলন হয়, সেই সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্য। দ্বিতীয় অভিযোগ ছিল হচ্ছে যে হেলিকপ্টার, ড্রোন এবং মারণাস্ত্র ব্যবহার করে যে মানুষকে হত্যা করার নির্দেশনা প্রদান। তৃতীয় অভিযোগ হচ্ছে রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা। চতুর্থ অভিযোগ হচ্ছে রাজধানীর চানখারপুলে সেই সময় 6 জনকে হত্যা এবং সর্বশেষ অভিযোগ ছিল আশুলিয়ায় জীবিত একজন সহ 5 মরদেহ পোড়ানোর যে মামলা, সেই মামলায় এই 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। এবং এই মামলার আরেকটি প্রধান বিষয় হচ্ছে যে এই মামলায় যারা আসামি তারা হচ্ছেন রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তি। একজন হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আরেকজন হচ্ছেন তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আরেকজন হচ্ছেন পুলিশ প্রধান সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এবং 10 জুলাই অভিযোগ গঠনের দিনই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করলে তার রাজসাক্ষী হওয়ার আবেদন ট্রাইব্যুনাল মঞ্জুর করে এবং টানা 28 দিন 84 জন সাক্ষীর মধ্যে 54 জন সাক্ষ্য দিয়েছেন। এবং এই 54 জন সাক্ষীর মধ্যে আছেন জুলাই যোদ্ধা যারা বেঁচে আছেন, যারা ভুক্তভোগী পরিবার, সেই পরিবারের লোকজন, পুলিশ, চিকিৎসক সহ বিভিন্ন গণমাধ্যমে, দেশি এবং বিদেশি গণমাধ্যমে যে এই জুলাই আন্দোলনকে ঘিরে যে তথ্য প্রতিবেদনগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো দিয়ে আসলে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে যে তারা এই মামলার যে মূল অভিযোগ নিয়ে আনা হয়েছে নেতৃত্বের দায় বা হুকুমের আসামি, সেটি প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। গত 12 তারিখ থেকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে 23 তারিখে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় এবং সেদিনই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সমাপনী বক্তব্যে এই যে 3 আসামির মধ্যে 2 আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সম্পর্কে তিনি বলেন যে তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত। তো কিছুক্ষণ পরে হয়তো 11টার পরে আদালতের কার্যক্রম শুরু হলে আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো যে কবে আসলে রায়ের দিন ঠিক করা হলো। চিস্তি, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দিন নির্ধারণ নিয়ে প্রসিকিউশন কোনো চাপ অনুভব করছেন না বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। গণমাধ্যমকে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে কোনো আপত্তি থাকলে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি হতে হবে। এই ক্ষেত্রে অনিয়ম কি হচ্ছে সেটা যদি ধরাতে হয় তাহলে আসামিকে উপস্থিত হতে হবে, উপস্থিত হয়ে আবেদন করে বলতে হবে যে এইখানে এই অনিয়ম হচ্ছে, এখানে এই অনিয়ম হচ্ছে, এখানে অনিয়ম। দর্শক, এই মুহূর্তে কারণ বাজারে আছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, রাজধানীর সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? মমি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কর্মদিবস। এই সময়টাতে
ফার্মগেট থেকে কারণ বাজারের এই সিগন্যালে যেভাবে তীব্র যানজট লেগে থাকে, আজকে কিন্তু সেই দৃশ্য আমরা দেখতে পাইনি। যদি একটি আসার কথা হলো যে ফার্মগেট, শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমি ঘুরে দেখেছি, এখানে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, এটি একটি স্বস্তির খবর। কিন্তু যেহেতু কোনো যানজট নেই, সপ্তাহের শেষ কর্মদিবস, এর মানেই হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। অন্যদিন যেভাবে এখানে গণপরিবহনের ভিড় থাকে, ব্যক্তিগত পরিবহন থাকে, আজকে কিন্তু সেরকম নেই। যারা অফিসগামী মানুষ তারা সবাই সকাল 10টার মধ্যে যার যার মতো করে অফিসে প্রবেশ করেছেন। অন্যদের খুব একটা পথচারীদের, আমরা অপেক্ষমান পথচারীও কিন্তু রাস্তায় খুব একটা দেখতে পাচ্ছি না। আমরা খোঁজ নিয়েছি সকালবেলা যাত্রাবাড়ি থেকে মিরপুর বা মোহাম্মদপুর ও ধানমন্ডিগামী যেসব গাড়ি রয়েছে তারা নিজ দায়িত্বেই গুলিস্তানের পরে আর আসছে না। অর্থাৎ তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে শহরে 10টার পরে বা 11টার পরে কিছু একটা হতে পারে। এই আতঙ্ক থেকে তারা নিজের সিদ্ধান্তেই তারা আবার গাড়ি ঘুরিয়ে নিচ্ছেন। আর আরেকটি বিষয় হলো যে মেট্রো রেল, আপনি জানেন যে এই সময় সকালবেলা 10 মিনিট পর পর ছাড়ার কথা, কিন্তু আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে 3 মিনিট পর পর মেট্রো রেল ছাড়ছে। এছাড়া দোতলা যে বিআরটিসি বাস রয়েছে সেটি পর্যাপ্ত ঢাকা শহরে রয়েছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে মিজান, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। দুপুরে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি নিউজে প্রধান উপদেষ্টার ভাষণ সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন আয়োজন বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর চলমান মতবিরোধ আর ভাষণের মধ্যে দিয়ে দূর হবে বলেও আশা করা হচ্ছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুর গ্রামে জন্ম তার। কথার জাদুকর হুমায়ুন আহমেদ একাধারে ছিলেন নাট্যকার, চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার। কখনো আবার রং তুলির ছোঁয়ায় রাঙিয়েছেন ক্যানভাস। নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, বাদশাহ নামদার সহ ২ শতাধিক উপন্যাস লিখেছেন তিনি। তার রচিত হিমু, শুভ্র, মিসির আলীর মতো অনবদ্য চরিত্রগুলো আজও মানুষের মন ছুঁয়ে যায়। নির্মাণ হয়েছে বহুব্রীহি এসব দিনরাত্রি কোথাও কেউ নেই এর মতো জনপ্রিয় নাটক। নির্মাণ করেছেন শ্রাবণ মেঘের দিন, আগুনের পরশমণি, শ্যামল ছায়ার মতো চলচ্চিত্র। সবশেষ ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়াও কাজের স্বীকৃতি হিসেবে ২১শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ২০১২ সালের ১৯ জুলাই নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের সাহিত্যের এক অপ্রতিদ্বন্দ্বী লেখক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচিতে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল করছে। ভোর থেকেই পরিস্থিতি ছিল স্বাভাবিক। মহাসড়কের নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে আওয়ামী লীগের লকডাউন কেন্দ্র করে নোয়াখালীতে নেই কোনো উত্তাপ। সকাল থেকেই কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সংযোগের স্থল নোয়াখালীর চৌমোহনী চৌরাস্তায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন চত্বর যান চলাচল স্বাভাবিক রয়েছে। কাজ করতে সবাই যাচ্ছেন নিজ নিজ গন্তব্যে। এছাড়া নোয়াখালীতে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মী আটক হয়েছেন। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। সিনেটের পর ফেডারেল সরকারের অর্থায়ন বিল পাশ করেছে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে এখন আইনে পরিণত হবে এটি। আল জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার রাতে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটে 222 জন আইন প্রণেতা বিলটির পক্ষে ভোট দেন, আর বিপক্ষে ভোট পড়ে 209টি। এর মধ্য দিয়ে দীর্ঘ 42 দিন মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউনের অবসান হতে যাচ্ছে। এই পদক্ষেপের ফলে 42 দিন ধরে বেতন বঞ্চিত কয়েক লাখ ফেডারেল কর্মচারীরা আবারও বেতন পাবে। এর আগে গত সপ্তাহে দীর্ঘ আলোচনার পর রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে শাটডাউনের অবসানের বিষয়ে সমঝোতা হয়। তবে এসব পদক্ষেপকে শাটডাউনের অস্থায়ী সমাধান হিসেবে দেখছেন মার্কিন বিশেষজ্ঞরা, কেননা 24 মিলিয়ন মার্কিন নাগরিকের স্বাস্থ্য বীমা ভর্তুকির বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে। এবার খেলার খবর। সিলেট টেস্টের তৃতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে লিড বাড়িয়ে নিতে ব্যাট করছে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই আগের অপরাজিত দুই ব্যাটারকে ফিরিয়ে আইরিশ শিবিরে স্বস্তি আনেন ম্যাকব্রাইন। আগের দিনের এক উইকেটে 338 রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। 169 রানে অপরাজিত থাকা মাহমুদুল হাসান জয় আর 2 রান যোগ করার পরেই ম্যাকব্রাইনের শিকার হন। সেঞ্চুরির আশা জাগানো মমিনুল হককেও আগের ইনিংসের সাথে আর 2 রান যোগের পর সাজঘরে ফেরত পাঠান ম্যাকব্রাইন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ মুশফিকুর রহিম বাংলাদেশ দলের হাল ধরেন। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 382 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আওয়ামী লীগের লকডাউন ঘুরে দেশ জুড়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাতে রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন। সারা দেশে নাশকতা ঠেকাতে মাঠে থাকার ঘোষণা ছাত্র শিবিরের। রাজধানীর 8টি পয়েন্টে অবস্থান নেতাকর্মীদের। রাজধানী জুড়ে থমথমে পরিস্থিতি। ব্যক্তিগত গাড়ি চলাচল তুলনামূলকভাবে কম, ভিড় নিয়ে স্কুল ও অফিসগামী যাত্রীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার। এবং দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গুরুত্ব পেতে পারে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।